আমি ধাক্কা দিতেই ধুলো উড়ে উঠল। দরজাটা ক্রমশ কেঁপে খুলে গেল। ভেতরে ঢুকেই দেখি এক অদ্ভুত দৃশ্য। মাটির নিচে বড়সড় কবর এবং তার চারিদিকে লাল আলতা তার কিছু তান্ত্রিক চিহ্ন আঁকা। আজকের গল্প তানা তান্ত্রিক ও রাজবাড়ির ধন দৌলত। বাবা, তুমি না গেলে চলবে না। আমার পুরনো শিষ্য বিজয় যেন কাকুতি মিনতি করেই চলেছে। ছেলেটার মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। সে এক প্রকার হাঁপাতে হাঁপাতে বলল, আমি নিজের চোখে যা দেখেছি বাবা, রাত বাড়লেই রাজবাড়ির ভেতর থেকে কার যেন কান্নার শব্দ আসে। কেউ যেন ঘরের মধ্যে হাঁটতে থাকে। আমাদের গ্রামের অনেকেই বলেছে এটা একটা অপদেবতার কাজ। আমি চুপচাপ বিজয়ের কথা শুনছিলাম। ভূতপ্রেতের ব্যাপারটা আমার কাছে খুব একটা নতুন নয়। আমি তানার তান্ত্রিক, বহুদিন ধরে অলৌকিক শক্তির সাথে লড়াই করছি। নানা ভৌতিক ঘটনার সাক্ষীও থেকেছি। তবে এ ব্যাপারটা যেন একটু অন্যরকম লাগছিল। আমি বিজয়কে জিজ্ঞেস করলাম, এই রাজবাড়ির ইতিহাস কিছু জানে নাকি? সে ঘাড় নেড়ে বলল, আমাদের গ্রামের বড়লোক রাজা মহেন্দ্রনারায়ণের বাড়ি এটা। বহু বছর আগে এক ভয়ানক দুর্ঘটনার পর থেকে ওই রাজবাড়িটি পরিত্যক্ত। কেউ সেখানে খুব একটা যায় না। যে গেছে সে আর ফিরে আসেনি। আমি একগাল হেসে বললাম, ভূতের বাড়ি শুনলেই লোকজন কেঁপে ওঠে। ঠিক আছে, আমিই যাব। বিজয় চোখে যেন আসার আলো ফুটে উঠল। রাতের অন্ধকারে রাজবাড়ি। আমরা যখন রাজবাড়ির সামনে দাঁড়ালাম, রাত তখন 8টা বাজে। বাড়িটি দেখেই শিউরে উঠতে হয়। বিশাল পুরনো দরজা, ভাঙাচোরা জানলা, জং ধরা লোহার গেট, সব মিলে যেন একটা মৃত্যুর আস্তানা। বিজয় কাঁপা গলায় বলল, বাবা সাবধানে থেকো, রাত 12টার পরই আসল বিপদ। আমি একটু হেসে বললাম। রাজবাড়ির প্রধানের ফটক ঠেলে ভেতরে ঢুকলাম। ভেতরে প্রবেশ করতেই বুকের ভিতরে এক অজানা শীতলতা খেলে গেল। যেন এখানে কিছু একটা লুকিয়ে আছে, যা আমাদের আগমনের অপেক্ষায় ছিল। চারিদিকে খুবই অন্ধকার। আমার হাতে একটা বাতি, তার ম্লান আলোয় দেখা গেল ভেতরে মেঝেতে ধুলো জমে আছে। তবে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। ধুলোতে পায়ের ছাপ, যেন কেউ এখানে ঘোরাফেরা করছে। বিজয়, তুই ঠিক লক্ষ্য করেছিস? আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম। বিজয় আতঙ্কিত হয়ে মাথা নাড়ল। হ্যাঁ বাবা, এটা কার পায়ের ছাপ হবে? ঠিক তখনই রাজবাড়ির ভেতর থেকে একটা চাপা দীর্ঘশ্বাসের শব্দ এলো। আমরা দুজনেই স্থির হয়ে গেলাম। আমার শরীরের রক্ত গরম হয়ে উঠল। আমি শক্ত কণ্ঠে বললাম, যাই হোক, সামনে এসো। সঙ্গে সঙ্গে বাতিটা কেঁপে উঠল। বাতাস যেন থমকে গেল। তারপর হঠাৎ করেই সামনে রাজবাড়ির সিঁড়ির ওপরে একটা ছায়ামূর্তি স্পষ্ট হয়ে উঠল। অন্ধকারের মধ্যেও তার লালচে চোখ দুটো জল জল করছিল। বিজয় চিৎকার করে বলল, বাবা ওটা ওখানে। আমি দ্রুত কালীমন্ত্র জপ করতে শুরু করলাম। ওং ইং ক্লিং প্লিং ফট। ছায়ামূর্তিটি এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। তারপর গম্ভীর গলায় বলল, তোমরা চলে যাও, এখানে তোমাদের মৃত্যু অপেক্ষা করছে। কিন্তু আমি জানতাম, যতক্ষণ না এর আসল রহস্য উন্মোচিত হচ্ছে, আমি ফিরব না। তান্ত্রিক রাজবাড়ির ধনদৌলত নিয়ে কথা উঠছে। সেই রাতে আমরা রাজবাড়ির পুরনো ঘরে
আশ্রয় নিলাম। বাইরে নিস্তবতা, মাঝে মাঝে রাতে পাখির ডাক আর হালকা বাতাসের শব্দ, কিন্তু মনে হচ্ছিল এই নির্জনতা যেন ঝড়ের পূর্বাভাস। আমি তন্ত্রমন্ত্রের সব সরঞ্জাম বের করলাম, কালো তিল, লোহা, হনুমান যন্ত্র আর কালী মন্ত্রের পুঁথি। রানী পদ্মাবতী এত সহজে হার মানবে না, তাই আগেভাগেই প্রস্তুতি নেওয়া খুবই জরুরি। বিজয় একটু শঙ্কিত হয়ে বলল, বাবা, রানীর শক্তি কি খুব ভয়ঙ্কর? আমি বললাম, ও শুধু আত্মা নয়, এক অপদেবতা। তার অভিশাপে এই রাজবাড়িটি মাটি বিষাক্ত হয়ে গেছে। আমি যদি ব্যর্থ হই তাহলে আমাদের জীবনটাই শেষ। বিজয় গিলে ফেলল, তাহলে কিভাবে ওকে থামানো সম্ভব? আমি বললাম, ওকে বন্দি করতে হবে। তারপর আমি মন্ত্র উচ্চারণ শুরু করলাম। ওং হিং ক্রিং ফ্রিং ফট। ধূপ জ্বালাতেই ঘরের ভেতর যেন একটা অদৃশ্য চাপ অনুভূতি হলো। বাতাস ভারী হয়ে এলো, চারদিকে ছায়াগুলো দুলতে লাগলো। হঠাৎ করেই দরজাটা প্রচণ্ড শব্দ হয়ে বন্ধ হয়ে গেল। একটা ঠান্ডা হাসি শোনা গেল। তুমি কি মনে করো মন্ত্র দিয়ে আমাকে আটকাতে পারবে? আমরা পিছনে ফিরে তাকাতে দেখি রানী দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো ফাঁকা, সাদা পোশাকে রক্তের দাগ, হাত লম্বা হয়ে আমার দিকে বাড়িয়ে দিচ্ছে। আমি দ্রুত কালীমন্ত্র পাঠ করতে রানী বিকট চিৎকার করে উঠল, ও! হঠাৎ করেই বাতিটা নিভে গেল, চারিদিকে ঘন অন্ধকার। আমি বিজয়কে চিৎকার করে বললাম, আমার পিছনে থেকো, কোথাও যেও না। রানী প্রচণ্ড শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু আমি রক্ষার চক্র ছুঁড়ে দিলাম। তারপরে শুরু হলো বিকট ঝড়। রাজবাড়ির দেয়ালগুলো কাঁপতে লাগলো। রানীর অদৃশ্য কণ্ঠে বিষাক্ত মন্ত্র উচ্চারিত হতে লাগলো। তবু আমি থামলাম না। মন্ত্রের শক্তি যত বাড়ালাম, রানীর আর্তনাদ তত তীব্র হলো। আচমকা সে চিৎকার করে উঠল, আমি যেতে চাই না, আমাকে তোমরা যেতে দিও না। আমি জানতাম এ কেবল তার প্রলাপ। আমি চূড়ান্ত মন্ত্র পড়লাম, ওং ওং কালী মহাকালী নমঃ। আকাশ বিদর্ণ করে যেন বজ্রপাত নামল। রানী এক লাল আগুনের গোলার মতো ঘূর্ণয়মান হতে লাগলো। তার কর্কশ চিৎকার গোটা রাজবাড়ি কাঁপিয়ে তুলল। এক মুহূর্তের মধ্যে সব শেষ। রানী অদৃশ্য হয়ে গেল। বাতাস থেমে গেল। নিস্তবতা ফিরে গেল। বিজয় ধপ করে বসে পড়ল। বাবা, তুমি জিতে গেলে। আমি ধীরে বললাম, এখনো নয়, এখনো কিছু বাকি আছে। রানী চলে গেলেও রাজবাড়ির পরিবেশ ভারী হয়ে উঠল। আমি জানতাম শেষ প্রশ্নের উত্তর এখনো মেলেনি। এই রাজবাড়ির ধনদৌলতের আসল কারণ কি? আমি ধীরে পায়ে চড়লাম রাজাদের পুরনো গুপ্ত কক্ষের দিকে। বিজয় আমার সাথে এলো। অন্ধকারের করিডোর ধরে এগিয়ে এক পুরনো দরজার সামনে দাঁড়ালাম। দরজাটি ছিল সিল করা, যেন কয়েক দশক ধরে এটি কেউ খোলেনি। আমি ধাক্কা দিতেই ধুলো উড়ে উঠল। দরজা ক্রমশ কেঁপে খুলে গেল। ভেতরে ঢুকেই দেখি এক অদ্ভুত দৃশ্য। মাটির নিচে বড়সড় কবর এবং তার চারিদিকে লাল আলোতার কিছু তান্ত্রিক চিহ্ন আঁকা।
আমি ফিসফিসিয়ে বললাম, এটাই আসল কারণ। বিজয় বিস্ময়ে বলল, মানে? আমি বললাম, এই কবর রানীর নয়, এখানে লুকিয়ে আছে রাজবাড়ির সবচেয়ে ভয়ঙ্কর আত্মা। ঠিক তখনই এক শীতল বাতাস প্রবাহিত হলো। কবরের ভেতর থেকে একটা বিকট হাত বেরিয়ে এলো। বিজয় আতঙ্কে চিৎকার করলো, বাবা, এটা কি? আমি কপালে চন্দন মেখে দুটো মন্ত্র পাঠ করলাম। ওং শিব শক্তি নাম ওং বিষ্ণু গুরু বম্বা মহেশ্বর। শক্তিশালী আলো ছড়িয়ে পড়ল। এক বিকট শব্দে গোটা রাজবাড়ি যেন দুলে উঠল। কবরের ভেতর থেকে এক অসম্ভব শক্তি বেরিয়ে এসে ধ্বংস হয়ে গেল। বিজয় কাঁপা কণ্ঠে পড়ল, এবার সব শেষ। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, হ্যাঁ, রাজবাড়ির ধন দৌলত সব শেষ হলো। এখন এখানে আর কোনো ভূত নেই। পরদিন সকালে রাজবাড়ির পরিবেশ বদলে গেল। যে বাড়ি একদিন মৃত্যু পড়েছিল সেখানে আজ সূর্যের আলো পড়েছে। গ্রামের লোকেরা এসে কৃতজ্ঞ চিত্তে বলল, বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। আজ রাজবাড়ি সত্যি মুক্ত হলো। আমি হাসলাম। তারপর চুপচাপ করে রাজবাড়ি থেকে বেরিয়ে এলাম। বিজয় আমার পাশে হাঁটছিল। সে বলল, বাবা, এবার কোথায়? আমি আকাশ দিকে তাকিয়ে বললাম, কোথাও না, যেখানে ডাক পড়বে সেখানেই। তারপর ধীরে ধীরে আমরা গ্রামের পথ ধরে এগিয়ে চললাম এক নতুন রহস্যের সন্ধানে। সমাপ্ত। এইরকম গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।